দেখছেন রাঙা সকাল। দর্শক সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাঙা সকালের আড্ডা চলছে, আর আড্ডায় আজ আমাদের সঙ্গে দ্বিতীয় পর্বে অতিথি হয়ে রয়েছেন বদরুল করিম বাহার, যিনি একাধারে একজন শিক্ষক, গবেষক এবং লেখক। আমরা তার সঙ্গে কথা বলছি এবং কথার জায়গায় আসলে শুধু শোনা নয়, আমরা এমন সব জায়গায় চলে যাচ্ছি যে জায়গাগুলোকে কখনই হয়তো দেখা হয়নি, হবেও না। আচ্ছা, ফিরে যেতে চাই সে পীরগঞ্জে, যে পীরগঞ্জে আমরা শুনেছি যে রেল স্টেশনে আপনি অনেকগুলো হাতি দেখেছিলেন, যে স্মৃতি আজও ভুলেননি। একটু শুনি যে সেই হাতিগুলো কোথায় যাচ্ছিল, কেন একদল হাতি, এবং তারা আপনার চোখের সামনেই কেন এই বিশ্বের সৃষ্টি করেছিল। চমৎকার একটি প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। ধন্যবাদ। বিগত সেই সময়ে আমি তখন ক্লাস 3 ছাত্র, যে আমার এখনো মনে আছে, স্কুল টিফিন আওয়ারে আমি বাড়িতে গেছি খেতে, খেয়ে আসছি, সদল বলে আমার সঙ্গে আরো কিছু আমার সতীর্থ বন্ধুরা আছেন, হঠাৎ করে মানে সজোরে গর্জন, ভয়ঙ্কর গর্জন, এবং সেই গর্জন সম্পর্কে পরবর্তীকালে ওয়াকিবহাল হলো যে হাতির গর্জনের নাম হচ্ছে ব্রিং ইট। হ্যাঁ, আচ্ছা। তা আমি সেই গর্জন শুনে বলা বলি করলো যে রেলওয়ে স্টেশনের মাঠে এই হাতিগুলো আছে, অনেকগুলো হাতি এসছে এবং মালগাড়ি আছে, মালগাড়িতে করে এই হাতিগুলো নেওয়া হয়েছে। তা আমরা সেখান থেকে স্কুলে না গিয়ে আমরা চলে গেলাম রেলওয়ে স্টেশনে। মাঠে দেখলাম অনেক হাতি, প্রায় 40-50টা মতো হবে, বাঁধা আছে, এবং ওয়াগান থেকে নামিয়ে ওদিকে খাওয়াচ্ছে আর কি। এবং পরে শুনলাম ওইখানে দুটা বড় মেলা ছিল, আলোয়াখা মেলা, নেকমর্দ মেলা, এবং ধারণাগতভাবে এই ধরনের মেলার অস্তিত্ব বাংলাদেশে আর নাই। এবং আলোয়াখা মেলা এত বড় মেলা যে সেখানে সার্কাস আসতো, ঘোড়া বিক্রি হতো, উট বিক্রি হতো, এবং হাতিও নাকি বিক্রি হতো। আচ্ছা। এবং উট বিক্রি এবং ঘোড়া বিক্রির কথা আমরা জানতাম, যে হাতিগুলো নাকি ওখানে যাচ্ছিল। তো এইখানে ব্যাপারটা হয়ে গেছে কি, ওইখানে একটা হাতি পাগলা হয়ে গেছে। তো ওইটাকে অবমিত ওই ইটে করার জন্য, ওকে শান্ত করার জন্য, সংযমী করার জন্য চেষ্টা চালাচ্ছিল, ওই জন্য প্রচন্ড গর্জন। এইটা দেখে এসে হাতির সম্পর্কে এক ধরনের চমৎকার এক ধরনের অভিজ্ঞতা হলো। এসে স্কুলে এসে তো পরে আপনার পিরিয়ড নষ্ট করার জন্য স্যারদের পিটুন খেতে হতো, পিটুনি খেতে হলো। সাঁওতালি অনেক বন্ধু ছিল বুঝি। আচ্ছা, তাহলে সাঁওতাল মেলাও নিশ্চয়ই দেখা হয়েছে, একটু শুনি কেমন ছিল ধরনগুলো স্যার। মানে বগুড়া আপনার তৎকালীন বীরগঞ্জ ছিল সাঁওতালদের বসন্ত, উত্তরের সাঁওতালরা ছিল আদিবাসী, আমাদের উপজাতি বলতে গেলে। এবং আমাদের সঙ্গে এক সাঁওতাল পড়তো, বীরেন সোম, আরেকজন হচ্ছে সম্ভবত নামটা মনে নেই আর কি, দ্রং কি যেন দ্রং, যে পড়তেন, এবং তাদের সঙ্গে প্রায় শালবনের পাশেই বিহারে তাদের বাড়ি থাকতো। এবং তাদের যে জনপদ অসাধারণ সুন্দর, আর তাদের মধ্যে হচ্ছে আদিম স্বভাবটাই সরল, এত সারল্যে ভরা, এত সহজতা, যে মানুষের মধ্যে এত সহজতা যদি থাকতো এই পৃথিবীটা নষ্ট হতো না। বাংলাদেশ আবার বিপুল গৌরবান্বিত হতে পারতো যদি এই সরলতা গুলোকে আমরা লালন করতে পারতাম। সেই সরলতা গুলো কি এখনো আছে স্যার আপনার কাছে? সরলতা গুলো নাই, এখানে এক ধরনের সাবলাইম, এক ধরনের মানে দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে বিরাজমান, যে মানুষ সব জিনিসগুলোকে ঠিক অন্তর থেকে দেখে না, একদম হিপোক্রেসি সবসময় কাজ করে। এখন কি তাদের মধ্যেও সেই বৈশ্বিক পরিবর্তন? এটা তাদের মধ্যে অনেকেরই পরিবর্তন হতে বাধ্য হয়েছে, যে এখানকার সমাজ ব্যবস্থার সঙ্গে চলতে গেলে, মানিয়ে চলতে গেলে তাদের মধ্যে সরলতা আস্তে আস্তে মানে ক্ষয়িত হতে হতে তাদের মধ্যে এক ধরনের ভিন্ন সংকর, এক ধরনের জীবনযাপনের তাগিদে এগুলো হয়ে যায়। যেমন আমরা আগের পর্বেও যখন কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে, তিনি বলছিলেন যে অনেকেই হয়তো থিয়েটারের সাথে জড়িত থাকতে পারেন না, টেলিভিশন নাটকে চলে আসছেন জীবিকার তাগিদে, এটা আসলে ঘটেই থাকে। তো তাদের ক্ষেত্রে হয়তো সেই ব্যাপারটি ঘটেছে। স্যার, আমরা বিরতির আগে একটি বিশেষ প্রসঙ্গে ছিলাম, আপনাকে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে ছোটবেলায় অনেক রহস্যের একটা আয়োজন থাকে অনেক জায়গায়, আমরা হয়তো আবিষ্কার করে ফেলি। আপনি আবিষ্কার করেছেন একটি বেতের ডালা, যে বেতের ডালার ভিতরে রাজ্যের সব জিনিসপত্র ছিল, মনে পড়ছে সেই কথা? এটা এক ধরনের মানে আমাদের বাড়ির এক প্রকোষ্ঠে মস্ত বড় একটা বেতের ডালা ছিল। তো বেতের ডালা একদিন উন্মোচিত করতে যাই, দেখি ওখানে নানাবিধ খুঁটিনাটি জিনিস, হুঁকো, যেরকম আমার বাবা হুঁকো খেতেন, গড়গড়া হুঁকা, তারপরে হচ্ছে সজারু কাটা, তারপরে হচ্ছে বয়লা খড়গ, দোয়াত পত্র, তারপরে তৈজস পত্র, চামড়ার ব্যাগ, এই ধরনের অসংখ্য জিনিস, স্ট্র্যাপ,
আচ্ছা। এবং আমার মনে আছে যে হিজ মাস্টার ভয়েস আমাদের একটা গ্রামোফোন ছিল, এই গ্রামোফোনের যে পিন লাগানো যে বক্সটা থাকে সেই বক্সটার মধ্যে বিরাজমান। কেন এতগুলো জিনিস? এগুলো রাখার কোনো জায়গা থাকতো না, তো ওইখানে সব রেখে দিই, ওটা হচ্ছে যে স্টক রুমের মতো আর স্টক কি, রুমের যেরকম- মতো। কিন্তু এটা যে মানে একজন সংবেদনশীল মানুষকে পরিচিত করতে পারে যে এই জিনিসগুলো একটা ইতিহাস আছে, নিশ্চয়ই। এই জিনিসগুলোর সঙ্গে একটা এক ধরনের বিবর্তিত ঘটনাবলী বিরাজমান, এগুলো মানুষকে কিন্তু পরিচিত করতে, যদি সে সংবেদনশীল হয়। বাস্তব ভঙ্গিতে দেখলে কিছুই না, হয়তো না এগুলো হয়তো স্যার, আবর্জনা মনে হবে। সেটাই আচ্ছা, সজারুর কাঁটা নিয়ে বোধহয় আপনার ভিতরে একটা সজারুর কাঁটা, ওইখানে সজারুর কাঁটা দেখে আমি অবাক হয়ে গেলাম এবং তীক্ষ্ণ। এবং আমার বাবা বললেন যে সজারুর কাঁটা দিয়ে লেখা যায়, জানো। তখন তো আরেকটা জিনিস বলা ভালো, যে তখন কিন্তু ফাউন্টেন পেন বেরোয়নি, আমাদেরকে কলমের নিব হ্যান্ডেল পেন দিয়ে আমাদের লিখতে হতো, নিব লাগিয়ে, আর বটিকালি দিত, পকেটে রাখলে অনেক সময় বটিকালি ঘামে ভিজে অথবা অন্য কারণে ভিজে গোটা শার্টে নষ্ট হয়ে যেত। আচ্ছা এগুলো হতো। তো এই সজারু কাটা নিয়ে পরবর্তীকালে ওই সজারু নিয়ে একটা প্রসঙ্গ আমাদের এখানে আছে, যে আমাদের এই ক্যাম্পাসে সজারু ওই গাছপালা নষ্ট করে দিত, আচ্ছা শস্য, এই কফি, টমেটো, সিম ইত্যাদি। তো এগুলো আদিবাসীদের কথাই, এগুলো বললো যে এগুলোকে ধরা যাবে, কিভাবে ধরা যাবে, গর্ত করে দেন, গর্ত করে দিয়ে ওর মধ্যে কলা গাছের গুড়ি যদি রেখে দেন, ওপরে যদি আচ্ছাদিত করে দেন যে ও যেন বুঝতে না পারে যে এর মধ্যে ইয়ে আছে। তো এইভাবে রেখে দেওয়া হলো, রেখে দেওয়ার পরে প্রথম নাই, দ্বিতীয় নাই, তৃতীয় দিনে সজারু আসলো এবং ওর মধ্যে পড়ে গেল চিল্লাচিল্লি দেখে। আচ্ছা পরে আমার যেমন ধারণা ছিল যে সজারু বিশাল এক প্রাণী, পরে দেখলাম যে সজারু ছোট্ট একটা অত্যন্ত নিরীহ এবং গোবিচার প্রাণী। ও যখন আত্মরক্ষার্থে যখন শরীরটা ফুলায়, সচেতন হয়ে যায়, তখন কাঁটাগুলো সাংঘাতিক ভাবে, তো ওই কাঁটাগুলো ওই কলার গাছের মানে ইতে লেগে ও এখন আটকে গেছে। এই পরবর্তীকালে আপনার আমি সজারু নিয়ে, সজারু কাটা নিয়ে একটা গল্প আছে, ষড়যন্ত্র সজারু কাটা, যদিও এটা ক্রাইম। ষড়যন্ত্র বন্দ্যোপাধ্যায়, ষড়যন্ত্র ব্যোমকেশ বন্দ্যোপাধ্যায়, চরিত্র, হ্যাঁ, গোয়েন্দা ব্যোমকেশ চরিত্রে চরিত্র। সজারুর কাঁটা একটি এই সজারু কাটা একটা বিখ্যাত গল্প কিন্তু। হ্যাঁ হ্যাঁ এবং এটা বোধহয় সিনেমা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। বাংলা সিনেমা। এই প্রসঙ্গগুলো মানে আমার শৈশবের রিচ, অবশ্যই নিশ্চয়ই বড় একটা একটি সমৃদ্ধ মানে জীবন আমার ছিল। আচ্ছা, আপনি একটা প্রসঙ্গে আজ একটু জানতে চাই যে আপনি নিজেকে ভুলো মন বলেন নাকি? কিছুটা ভুলে যাওয়ার, ইতিহাসকে ভুলে যাওয়ার একটা স্মৃতি বিভ্রম আমার সঙ্গে প্রথম থেকে লেগে থাকে। কিন্তু আপনার কি আজকে মনে হচ্ছে যে এই কোনো টুকরো টুকরো স্মৃতি আজ আমাদের সঙ্গে বাদ দিয়েছেন? আমাদের তো মনে হচ্ছে আপনার স্মৃতিতে অনেক বেশিই থেকে যায় সবকিছু। ভীষণ ভালো লাগছে স্মৃতি কথাগুলো আজ আমাদের সঙ্গে ভাগাভাগি করছেন। একটু শুনতে চাই সেই জায়গা থেকে, যে বাবার গল্প বারবার উঠে আসছে। বাবা তো ডিস্ট্রিক্ট বোর্ডের ডক্টর ছিলেন, তাই না? তো সেই বাবার পথ অনুসরণ না করে কবি বা মানে প্রবন্ধ এই জায়গাগুলোতে কেন চলে আসা? আপনি অসাধারণ সুন্দর একটা প্রসঙ্গ তুলেছেন। আমার বাবা ছিলেন আমাদের শিক্ষক, উনি কলকাতায় মানুষ, কলকাতায় পড়াশোনা করছেন এবং উনি ডাক্তারি পড়তেন ক্যাম্বেলে। এবং সেই সময় উনি এত সচেতন মানুষ ছিলেন যে ওই সময় যত পত্র পত্রিকা, স্টেটসম্যান থেকে আরম্ভ করে সব উনি যে পড়তেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গোয়েবলস বলেন, হিমলার বলেন, এগুলো সমস্ত ব্যাপারগুলো তার মুখ থেকে আমরা ইতিহাসটা জানা হয়ে যেত। তো উনি এই ধরনের মানুষ ছিলেন এবং আমাদেরকে সব সময় নানাভাবে প্রশিক্ষিত এবং সংবেদনশীল করে তোলার জন্য ওনার মানে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই দিক থেকেই উনি আমাদের মানে প্রচন্ড গৃহ শিক্ষক বলেন, উনি আমাদের তৈরি করার ব্যাপারে বলেন। কিন্তু ডাক্তার না হওয়ার পিছনে একটাই, যে সংবেদনশীল, আমি খুব কল্পনা বিলাসী মানুষরা কিন্তু চাইলেই সবকিছু হতে পারেন। যাই হোক, আমরা সেই জায়গাগুলোতে আবারও ফিরবো স্যার। একটু খেলার খবর নিয়ে আসতে হবে। দর্শক চলে যাচ্ছে নিউজ স্টুডিওতে খেলার খবর নিতে। অপেক্ষা করছে আমাদের জন্য সাবরিনা। মুন্নি, আবারও ধন্যবাদ।